প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দিগন্তের সবার উপরে দেশ অনুষ্ঠানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আশা করি আপনারা গত সপ্তাহ ভালোই ছিলেন। গত সপ্তাহে আমার ছেলেবেলার বন্ধু সাজ্জাদ কাদির বাবরকে এনেছিলাম। এই অনুষ্ঠানের যখন শিরোনাম দেওয়া হয়, নাম দেওয়া হয়, তখন আমার খুব ইচ্ছে ছিল সবার উপরে দেশ এই নামটিকে নিয়ে, গর্বও ছিল। কিন্তু সেদিন আমার বন্ধু সাজ্জাদ কাদির সবার উপরে দেশের সাথে আরও সংযোগ করে গেছে তার উপরে মানুষ। এবং আমার কাছে মনে হয় সত্যি সাজ্জাদ কাদির বাবর একজন প্রখ্যাত কবি হিসাবে যথার্থই বলেছে, সবার উপরে দেশ, তার উপরে মানুষ। আমাদের যা কিছু সবই মানুষের জন্যে, কিন্তু দুর্ভাগ্য আজকে এই অতি প্রয়োজনীয় মানুষদের সম্মান, মূল্য সবচেয়ে কম হতে চলেছে। আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন এই দেশের প্রখ্যাত সাংবাদিক এবং সাংবাদিক জগতের প্রতিকৃত, যাকে নিয়ে আমরা কথা বলতে গর্ববোধ করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা যারাই অংশগ্রহণ করেছি তারাই তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার সংগ্রামী জীবনে পদে পদে যার কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন তিনি ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া। তার পুত্র এক স্বনামে খ্যাত একজন বিখ্যাত ব্যারিস্টার, গত জরুরি অবস্থার সময় তত্ত্বাবধায়ক সরকারের যিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, সে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার অবশ্যই বলবো যে একজন যোগ্য উত্তরসূরি, যোগ্য পুত্র ব্যারিস্টার মইনুল হোসেন আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তার সঙ্গে তার অনেকগুলো স্মৃতি নিয়ে আলাপ আলোচনা করব। আমার মনে হয় তার আলোচনা আপনাদের কিছু না কিছু আপনাদেরকে আকৃষ্ট করবে। জনাব মইনুল হোসেন, আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি এবং আমার মনে হয় সবার উপরে দেশ এই অনুষ্ঠান আপনি আসায় আরও সমৃদ্ধ হয়েছে। আপনাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে স্টুডিওতে সাদর আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। আপনার কেমন আছেন? ভালো। আমি বলবো যে আপনাকে এত কাছে পেয়ে আজকে আমি দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি, এটা কিন্তু আমার জন্য অত্যন্ত সম্মানজনক। আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি সেই মুক্তিযুদ্ধের সময় এই দেশে থেকে আপনি সংগ্রাম করেছেন, দেশের বাইরে থেকে নয়। তো সেই হিসাবে আমি অত্যন্ত গৌরবান্বিত যে এই সুযোগটা আমি পেয়েছি। আর একটা কথা আমি নিশ্চয়ই বলবো, সেটা হলো সবার উপরে দেশ। এই থিমটা আমার কাছে খুব আকর্ষণ করেছে। এই জন্য বলি, এটা ঠিকই যে কবির ভাষায় যেটা বলেছে যে সবার উপর দেশ, তার উপর মানুষ, ঠিকই আছে, কথাটা কোনো অসত্য নয়। কিন্তু রাজনৈতিক ব্যাখ্যায় আমি বলবো যে বাংলাদেশের যে সংকট এবং সমস্যা আজকে দেখা দিয়েছে, তার মূলে রয়েছে যে যারা, বিশেষ করে যারা রাষ্ট্রীয় ব্যবস্থায় আছেন, নেতৃত্বে আছেন, যাদেরকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্রের সম্পত্তি, সিভিল সার্ভেন্টস, পুলিশ, সামরিক বাহিনী সকলের যাদের উপরে ছেড়ে দিয়েছেন, তাদের কাছে এই যে বিষয়টি রাজনৈতিকভাবে ততটা মূল্য পাচ্ছে না। এবং এই মূল্য পাওয়া না কারণের জন্য আজকে দেশের সংকট। আমি সেই জন্য বলি যে যে টাইটেলটা আপনারা ব্যবহার করতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য যে আমি এই জন্যই কথাটা বলতে চাই, আজকে যদি আমরা দেশটাকে বড় করে দেখতে পারতাম, এবং দেশ অর্থ দেশের মানুষ, দেশ মাটি নয়, দেশ অর্থ মানুষ। এবং এখানে একটা কথা বলা দরকার, এটা রাজনৈতিক ব্যাখ্যা একান্ত দরকার। দেখবেন যারা স্বৈরশাসক হয় তারাও কিন্তু দেশকে ভালোবাসে, তাদের কাছেও দেশ বড়, কিন্তু তারা মানুষকে বাদ দিয়ে দেশটাকে দেখে। আর তারা মনে করে আমরাই জনগণ। কিন্তু স্বাধীন দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসেন তারা জনগণের পক্ষ থেকে আসেন এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য তারা আসেন। সেই হিসাবে দেশ সবার ঊর্ধ্বে, অর্থাৎ মানুষের স্বার্থটা, জাতির স্বার্থটা সবার ঊর্ধ্বে। এইভাবে দেখলে পরে কিন্তু ক্ষমতায় গিয়ে এই যে ভূমি দখল করা,
দুর্নীতি করা, এগুলো আসবে না। আপনি দেখেন বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধুর যে কোনো ব্যক্তির ভুল ভ্রান্তি হতে পারে, রাজনীতি করতে গেলে কেউ বলবে না যে আমার ভুল হয় না, কিন্তু সবচেয়ে যেটা বড় দেখার দরকার সেটা হলো সে কি ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে অন্যায়টা করেছে বা ভুল করেছে, না জাতির স্বার্থ চিন্তা করে ভুল হতে পারে। দেখেন বঙ্গবন্ধুর সময় তার সম্বন্ধে যেই যাই বলুক না কেন, তিনি দুর্নীতি করেছেন, ভূমি দখল করেছেন, বাড়ির সংখ্যা বাড়িয়েছেন, এ কথা কেউ বলবে না। সরওয়ার্দী সাহেবের কথা চিন্তা করে দেখেন, সে এত বড় ব্যারিস্টার ছিল, তার কাছে লক্ষ লক্ষ টাকা কিছুই ছিল না, কিন্তু তিনি থাকতেন তার মেয়ের বাড়িতে করাচিতে। তিনি ভূমি দখল, বাড়ি দখল এগুলো চিন্তাই করতেন না। সেই অর্থে এই সমস্ত নেতাদের কাছে যেটা শিক্ষণীয় সেটা হলো তাদের কাছে দেশ বড় ছিল, মানুষ জাতি বড় ছিল, ব্যক্তি স্বার্থ নয়। এটা, এই শিক্ষাটা আমাদের অনেকেই পান নাই যারা আজকে ক্ষমতায় আছেন বা রাজনীতি করেন। শুধু ক্ষমতাসীনদের বলতেছি না, ওদিক থেকে শুরু করি বলেন। আজকের আলোচনা। ভালো। আপনি একজন বিখ্যাত মানুষের সন্তান। হুম, হুম, আল্লাহ তাআলা এত সৌভাগ্য সবার দেয় না। স্বীকার করি। নিশ্চয়ই আপনার বাবা অনেক কষ্ট করে বড় হয়েছেন। সে সময় ব্রিটিশ ভারতে জীবনযাপন খুব সহজ ছিল না। নিশ্চয়ই না। আপনার বাবার বাড়িতে জি, যাকে আমরা বলি যে যিনি না হলে বঙ্গবন্ধু হতেন না, এবং যিনি বঙ্গবন্ধুকে পুত্র সম স্নেহ করেছেন। আমরা যতদূর জানি বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা হয়েছেন, বাংলাদেশকে স্বাধীনতায় নেতৃত্ব দিতে পেরেছেন। এর দুজন মানুষের অবদান সবচেয়ে বেশি। একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে সংগ্রামী বানিয়ে তুলেছিলেন, আর পিতৃসম স্নেহ দিয়ে বড় করেছিলেন সব ক্ষেত্রে। জি, তিনি হচ্ছেন হোসেন শহীদ সরওয়ার্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যখন শেখ মুজিব ছিলেন তখন আপনাদের বাড়িতে গেছেন, থাকসের খেয়েছেন। জি। হোসেন শহীদ সরওয়ার্দীও আপনাদের বাড়িতে গেছেন, থেকেছেন, খেয়েছেন। তো হোসেন শহীদ সরওয়ার্দীকে দিয়ে আপনি শুরু করুন আপনার স্মৃতি। আমি অত্যন্ত এবং আপনি আপনাকে একটা যেভাবে, আপনার জিনিস অনুরোধ করব যে আপনি মুক্ত কণ্ঠে আপনার না যা নিশ্চয়ই খুশি, আমি, না এখানে কোনো আমি বার নেই। না আপনি যেমন যা সত্য মনে করেন বলেন, আমি মনে করি আমি অত্যন্ত ছোট হওয়া সত্ত্বেও আমি এগুলো বলে আসছি, সেজন্য হয়তো অনেকে পছন্দ করেন, অনেক পছন্দ করেন। আমি ওটা পারি না, আমার ভিতর যা আছে আমি বলে ফেলবো, সোজা কথা, বুঝতে পারছেন না। সরওয়ার্দী সাহেব আমার জীবনকে গভীরভাবে প্রভাবান্বিত করেছেন, একজন ব্যক্তি হিসেবে, একজন নেতা হিসেবে। আহ, আমি কিন্তু আসলে ডাক্তার হতে চেয়েছিলাম। আগেকার দিনে যারা চাকরি টাকরি করবে তারা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার হয়। আমি লয়ারের কথা চিন্তা করলাম যে ডাক্তার হব। তো সরওয়ার্দী সাহেব যখন থাকতে শুরু করলেন আমাদের বাসায়, আই ওয়াজ ভেরি, খুব তার দ্বারা খুব অভিভূত হলাম, তার ব্যবহার, তার কথাবার্তা, তার পার্সোনালিটি। তো উনি অত্যন্ত বিরাট মাপের লোক। আমি কিন্তু চেঞ্জ করে ফেললাম যে আমি ব্যারিস্টার হব। এবং আব্বা আমার এমন ছিলেন যে আমাদের কোনো কিছু চাপাই দেওয়ার চেষ্টা করেন নাই। উনি আসলে চেয়েছিলেন যে আমি সংবাদপত্রের সঙ্গে আসি। সব বাবাই মনে হয় এটা চায়, আমি বড় ছেলে, সাংবাদিক হই। কিন্তু যখন আমি বলছি আব্বা এটা আমার দ্বারা হবে না, এবং আমি যখন প্রথমে, আব্বা জানতেন যে আমি ডাক্তার হবো, ঠিক আছে, সেজন্য আমি সায়েন্সে পড়তে গিয়েছিলাম। এরপরে সরোদ হিসেবে আসার পর মনে করতাম আমি ব্যারিস্টার হবো, এবং একটা রাজনীতির প্রতি একটা আশার একটা দুর্বলতা আমার সৃষ্টি হলো ঠিকই। কিন্তু একটা কথা আমি ভাবছি তখন, এই ছাত্র জীবনেই, এবং যারা ছাত্র জীবনে আমাকে দেখেছে বা জানে তারা দেখবে আমি কোনো রাজনীতি করিনি ছাত্র জীবনে। আমি মনে করছি রাজনীতি করাটা একটা বিরাট দায়িত্বের ব্যাপার, লেখাপড়া দরকার, কিন্তু সরোবর্দী ফজলুল হক সাহেবের মতো হওয়া দরকার। তো কিন্তু ওই চিন্তা ভাবনা ছিল যদি রাজনীতিবিদ হয় তো সেরকমভাবে হবে। অতএব সরোবর্দী সাহেব সেই হিসেবে আমার অত্যন্ত কাছের ব্যক্তি। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি যে কথা আজকে বলেছেন যে সরোবর্দী সাহেব না হলে বঙ্গবন্ধু হতেন কিনা, বা সরোবর্দী সাহেব সত্যি কথা বলতে কি শেখ সাহেবকে, বঙ্গবন্ধুকে ছেলে মতো দেখতেন। এবং আমি জানি উনি শেষ সময় একবার যখন শৈশব অসুস্থ লন্ডনে গেলেন সরোবর্দী, বঙ্গবন্ধু 63 সালে 63 সালে বঙ্গবন্ধু গেলেন, তখন আমি ওখানে পড়াশোনা করতেছি। তো সরোবর্দী সাহেব বললেন যে তুমি যে এয়ারপোর্টে ও আসতেছে নিয়ে আসো, আমি নিয়ে আসলাম। এবং আসার পরে আমি সন্দেহ হয়ে গেছে, আমি চাইনিজ ফুড কিছু কিনে নিয়ে আসলাম খাবার দেওয়ার জন্য। আমি নিজে দেখেছি যে সরওয়ার্দী সাহেব তাকে খাবার থেকে উঠিয়ে উঠে তাকে খাবার দিচ্ছেন। এই যেটা সম্পর্ক ছিল, যেটা আপনি বললেন যে পুত্রের মতো। এবং দুর্ভাগ্যজনক কি জানেন, এই আওয়ামী লীগের আজকে মৌলানা ভাসানের কথা বললেন আপনি, সরওয়ার্দী, এরা এই মৌলানা ভাসানে কিন্তু আমাদের বাসায় থাকছেন। আমাদের আম্মা ওই মুড়ি ভেজে দিতেন, খুব পছন্দ করতেন মুড়ি যে তেল টেল দিয়ে করে। কিন্তু আজকে দেখেন রাজনীতিতে
সরওয়ার্দী সাহেব নাম উল্লেখ করা হয় না। আপনি মানিক মিয়া সাহেবের কথা, মানিক ভাইয়ের কথা যেভাবে বললেন আপনাদের, আমার ভালো লাগতেছে। কারণ সত্যি কথা, এই লোকটি, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা গাড়ি ঘোড়া টাই টুই এটা পরার লোক না, স্বাভাবিক। বাট আব্বাটা মোটামুটি তার শৌখিন জীবন ছিল, বড় মাছটা খাবে, ভালো ঘুমাবে, ভালো জায়গায় ঘুমাবে। তাকে জেল খাটতে হয়েছে। তিনি কোনো পদ পদবীর পিছনে ছিলেন না, কোনো টাকা পয়সার পিছনে ছিলেন না, এবং অনেক কষ্ট করেছেন এই দেশের। এবং আজকে যে একটা স্বীকৃতি আজকে আপনাদের মতো লোকে দিচ্ছেন, এটা আমার জন্য অত্যন্ত পাওয়া না। কারণ আব্বাকে দেখেছি কীভাবে কষ্ট করেছে তিনি, জেলে গেছেন, কষ্ট হয়। আব্বার একটা রোগ ছিল, ওই কি যেন হয়তো মাথায় ক্লট হয়ে যেত আর কি, গলায়, তখন মুখ টুক লাল হয়ে যেত, এবং তাকে যদি তখন কেউ সাহায্য না করে হয়তো মারাও যেতে পারত। খুব দুশ্চিন্তা থাকতাম আব্বা জেলে গেলে। এই ভিতরে তিনি থেকেছেন। আজকে দেখেন রাজনীতিতে মানিক মিয়া সাহেবের কথাও বলে না, সরওয়ার্দী সাহেবের কথা সেই আওয়ামী লীগ কেউ বলে না, খুব কম যারা হয়তো ওরকম ভাবে বলে ওরকম না বলে না, যেরকম ভাবে বলা বলা উচিত। উচিত। আজকে দেখেন বঙ্গবন্ধুর সঙ্গে সরওয়ার্দী সাহেবের সম্পর্ক এবং মানিক মিয়ার সম্পর্ক যেটা বললেন, দেখেন সবচেয়ে বড় ঢাকার যে উদ্যানটা সরওয়ার্দী উদ্যান, এটা কিন্তু বঙ্গবন্ধু নাম দিয়ে গেছে। ঢাকার যেটা বড় রাস্তা মানিক মিয়া এভিনিউ দিয়ে গেছে, কিন্তু আমি সরি, বঙ্গবন্ধু দিয়ে গেছেন। এই যে বঙ্গবন্ধুর যে সম্পর্কটা ছিল, এটা কিন্তু তিনি কিন্তু স্বীকার করে গেছেন, কিন্তু আজকে আওয়ামী লীগ স্বীকার করছে না। এতে কিন্তু সরওয়ার্দী সাহেবের বা মানিক মিয়া সাহেবের কোনো ক্ষতি হয় নাই, দলের ক্ষতি হচ্ছে। তাদের রাজনীতি, তাদের মূল্যবোধ, তাদের নীতিবোধগুলো যদি আজকে আওয়ামী লীগ স্মরণ করত এবং এটাকে অনুসরণ আপনি করার চেষ্টা করত। আপনি লন্ডনে বঙ্গবন্ধুকে জি, খাবার স্যার, তুলে দেখেছিলেন সরওয়ার্দী সাহেবের। জি। এটা একটা দুর্লভ ব্যাপার। আমি খাবার নিয়ে আসছি তো। স্বাধীনতার পর আমি কিন্তু বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমানকে খাবার তুলে দিতে দেখেছি এটা সব- গণভবনে, আচ্ছা, যেখানে এখন মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, এই আচ্ছা, গণভবনে। আচ্ছা, আচ্ছা। তার খাবার, বাড়ির থেকে নেওয়া খাবারই তিনি খেতেন, এবং সে খাবার আমিও যেমন খাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম, জিয়াউর রহমানকে বেশ কয়েকবার খাবার আমাকে খেয়েছেন। একবার খাওয়াইছিলেন উনি। সেই জিয়াউর রহমানকে যখন বঙ্গবন্ধুর খুনের অভিযুক্ত বলা হয়, তখন এটাকে কি নিশ্চিত করা উচিত না তিনি সত্যি খুনি কিনা, খুনের সঙ্গে জড়িত কিনা, আর অথবা তিনি যদি খুনি না হন সেটাকেও নিশ্চিত করা উচিত না হয় কি? নিশ্চয়ই। আমি তো দেখেন, আমি তো এই সম্পর্কে দেখেন, খুন খারাপের ব্যাপারটা এমন একটা ব্যাপার রাজনীতিতে যে আমি সাধারণত এই বিতর্কে যাই না, কিন্তু আহ, একজনকে ছোট করা, যার যার পাওনা তাকে দেওয়া উচিত, যদি না দেখা যায় যে সত্যি উনি কিছু করেছে। আমি মনে করি আওয়ামী লীগে বা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। বিশ্বাস করেন, আহ, শেখ সাহেবের পরিবারের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে যে সম্পর্ক ছিল, তাতে সে যতই দূরে থাকুক না কেন, আমি মনে করি আমাদের ফ্যামিলির একটা অংশ, শেখ হাসিনার কথা বলছি। জি, আমি যখন দেখি এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এবং যারা আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, আমি রিসেন্টলি একটা এই নিউজের একটা লেখা বলেছি যে এই নন আওয়ামী লীগের এই আওয়ামী লীগের ক্ষতি করতেছে ভিতরে থেকে, বুঝতে পারছেন না? তো এখন এই এক খুনি আর একজনের খুনি বলে, খুনি বলে, এই খুনির রাজত্ব থেকে আমাদের ঊর্ধ্বে ওঠা উচিত, দেশটাকে বড় করার জন্য, দেশের মানুষের আপনি একজন কষ্ট। আইনের লোক, জি, আপনাকে আমি জিজ্ঞেস করি, জি, প্রধান বিরোধী দল সরকারকে খুবই খারাপ ভাষায় জি। চোর ছেচ্চোর বলে সম্বোধন করে এবং বলছে অহরহ। আবার সরকারের প্রধান প্রধান লোকেরা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং, বিরোধী দলকে চোর, তারপরে কি বলবো, লুটেরা, খুনি এরকম বলছে। তাহলে কি দেশটা কি এটা চালায় এই চোর, খুনি, বাটপা, লুটেরা, এই ধরনের সম্প্রদায় শোনেন, কি দেশ পরিচালনা খুব করে? ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমি একটা টেলিভিশন প্রোগ্রামে একটু ক্ষুব্ধ হয়ে বলে ফেলছিলাম, যেটা হয়তো এরকম বলা ঠিক হয় নাই, যে একজন প্রধানমন্ত্রী আর একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সম্বন্ধে বলে চোর, আবার সেই প্রাক্তন প্রধানমন্ত্রী আবার বর্তমান প্রধানমন্ত্রীকে চোর বলে। তা দেখা যায় দুইজনই চোর, তো তাদের থাকা উচিত না অন্ততপক্ষে। আমি তাদেরকে চোর না না, বলছি। প্রধানমন্ত্রীর চাইতে তো বড় সাক্ষী আর হতে পারে না, এমন তাই দায়িত্বশীল আমি ব্যক্তি। আপনি এখন বললাম, সেটাই বললাম, হ্যাঁ, এবং ওই টেলিভিশনে জোর করে বললাম, তাহলে দেখা যায় দুজনেই চোর এবং দুজনেই তাহলে চলে যাওয়া উচিত। আমাকে কেউ বলছে এত শক্ত করে আপনি বলার ঠিক নাই। আই থিঙ্ক দে আর রাইট, আমি এত শক্ত করে বলা, কিন্তু আমার কষ্ট লাগছে যে যেটা আপনি বললেন, একটা প্রধানমন্ত্রী একটা সর্বোচ্চ স্থানে আছেন সরকারের, এবং গণতান্ত্রিক ব্যবস্থার সরকার, তারা যদি একে অপরকে চোর বলে, ডাকাত বলে, লুটেরা বলে, তা দেশটা কোথায় থাকে? আমার তো বারে এদের তাহলে নিশ্চয়ই এই ধরনের বলা উচিত না। এত আচ্ছা, উচ্চ মানের লোকের
ঠিক এইভাবে অভিযুক্ত শুনুন, করা আমার উচিত আমার না। কষ্ট সেইখানে দেখেন যে যেই আওয়ামী লীগের যে মহৎ একটা পার্টি ছিল, আপনি দেখেন বঙ্গবন্ধু তো অনেক রাজনীতি করেছে, জেল খাটছে, কষ্ট করেছে, কিন্তু তিনি কোন সরকার সম্পর্কে এইরকম ভাষা ব্যবহার করেছেন দেখা আমাকে। না, আইয়ুব খানকে তিনি কোনোদিন চোর চোর বলেছেন, ডাকাত কিছু বলেন বলেছেন এটা কোনো রেকর্ড পাওয়া যাবে না। পাবে না। না। আচ্ছা, আর একটা গল্পের কথা বলি, গল্প নুরুল না, আমিন সাহেবকে উনি চোর বলেছেন, খাজা আচ্ছা, নাজিমুদ্দিনকে চোর বলেছেন, হবে এ না, ধরনের শব্দ বরঞ্চ পাওয়া যাবে না। বিরোধী দলকে তিনি সাহায্য করেছেন, সবুর খানটান এদেরকে নিশ্চয়ই সাহায্য করেছেন, তারপরে সবুর যে খানকে তো মুক্তিযুদ্ধের পরে পরে এক চিঠির কারণে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়েছে, তাই জানেন। অথচ দেখেন আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, আপনি জানেন কেন, আমি ছিলেন না বসে। সবুর খান কিন্তু টেলিভিশনে এই সান্নারে 2-1 দিন আগে বলেছিল বাংলাদেশ উইল বি লেজিটিমেট চাইল্ড অফ ইন্ডিয়া। আমি তো পড়ে যাওয়ার অপর খাইতে মারা যাবে। আর যাই হোক, সেটা অন্য কথা। দেখেন আমি সেটাই বলছি যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, সরওয়ার্দী সাহেবের আওয়ামী লীগ, তারা তার প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করছেন না, এইভাবে এর মাঝখানে কিন্তু মৌলানা ভাসানী আমাদের আচ্ছা, বাদ নিশ্চয়ই। পড়ে গেল। না না, মৌলানা ভাসানী কেন বাদ পড়বে? আমি তো বললাম যে মৌলানা ভাসানী, আমি হ্যাঁ। এরা কেউ কিন্তু এইরকম ভাষা ব্যবহার করতেন না, এবং এদের ভিতরে একটা গ্রেটনেস ছিল এবং অনেক দৃষ্টান্ত হতে পারে। দেখেন সরওয়ার্দী সাহেব আইয়ুব খানকে গালি দিচ্ছে একটা পল্টন ময়দানে, নিশ্চয়ই আপনার হয়তো মনে নাই, তো আইয়ুব খানকে গালি দিচ্ছে সে। এইরকমের হওয়া উচিত রাজনীতি। কিন্তু গালি দিচ্ছেন কীভাবে? আইয়ুব খান সাহেব দেখেন, আমরা তো আপনাকে কত বড় করলাম, আপনাকে আমরা সামরিক বাহিনীর প্রধান বানাইলাম, তারপরে ফিল্ড মার্শাল বানাইলাম, আর আপনি আমাদের কি করলেন? আপনি আমাদের গোলাম বানাই দিলেন, আমাদের কোনো অধিকার নেই, আমরা গোলাম। কিন্তু আপনি জানেন যে গোলামের নেতা কে হয়? বড় গোলাম হয়। আপনি তো বড় গোলাম হয়ে গেলেন। এই ভাষায় তারা বক্তব্য দিয়েছেন। নুরুল আমিন সাহেবের ভাষায় দেখেন, সেই যে ইলেকশন, যেটা যুক্তফ্রন্ট যুদ্ধ, সেই 56-এর যে ইলেকশনে নুরুল আমিনকে তো ধারাই দেওয়া হলো, তাই না? তারপরে কিন্তু সরওয়ার্দী সাহেব তার বাসায় গিয়েছে। এই একটা মহৎ দল ছিল। দিস ইজ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এটা কোনো ব্যক্তি না, দেশ বড়, জাতি বড়, ব্যক্তি কিছু না। আমি নির্বাচন করেছি, ঠকেছে, বা তার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, তাকে জেলেও পাঠানো হয় নাই, তার বিচারও করা হয় নাই যে কেন তুমি ভাষার সময় এত গুলি করেছো, হত্যা করেছো। খুনি তো বলা হয়তো, নুরুল আমিন সাহেবকে তো ছাত্ররা তো চেয়েছে, কিন্তু ছাত্ররা ছাত্রদের কথা বলছে, কিন্তু আজও বলতে পারে, বলতে পারে, আজও বলতে পারে। কিন্তু এরা কিন্তু তা করে নাই। বলেনি। আমি নিজেই বলছি যে সরওয়ার্দী সাহেব তারপরে তার বাসায় গিয়েছেন, নুরুল সাহেব বসে বড় ছিলেন। তো এই যে কতগুলো জিনিস ফজলুল হক সাহেবের সাথে সম্পর্ক ছিল, এগুলো তো আমরা কাছে থেকে দেখি, ছোট ছিলাম, এগুলো আমার মনে এখনো ভাসে যে এই দল তো এই ভাষায় কথা বলা উচিত না, ঠিক না। আপনি ঠিকই বলেছেন। আমরা একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এ ভাই, ঘাটে তো প্যাসেঞ্জারের ভাড়া দিছেন, মালের ভাড়া, শেয়ারের ভাড়া। আরে রাখেননি আপনার বস, ভাড়া দেন। ওই তোমার স্ট্যাটাস সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আপনার স্ট্যাটাসে গুল্লি মারি, মারা দিয়েছে। ওই সবুজ কি হইছে রে? মামা, উনি মাল উঠাইছে, ভাড়া দেয় না। ভাড়া ছেলেকে আমার স্ট্যাটাস জানোস? আমি এর স্ট্যাটাস কেমনে জানুম? হ্যাঁ, তো আমার ফ্রেন্ড লিস্টেই নাই। দিন বদলের এমন ঘটনা তো ঘটবেই, কারণ সব বাংলালিংক সংযোগ এখন সবার জন্য থাকছে ইন্টারনেট। ডায়াল করুন *500# দিন বদলের চেষ্টায় বাংলালিংক। বস, মাঝি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দাও। ওকে বস। না থাক বস, ওকে ব্লক মেরে দাও। হইছে ক্লিয়ার পাসিউট ক্লিয়ার ক্লিয়ার স্যার বস একদম ক্লিয়ার। ক্লেমন ক্লেমন টোটাল ক্লিয়ার। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল।
রুচি চানাচুরে এখন প্রচুর গ্রিন টি। রুচি চানাচুর তাই আরো টেস্টি, আরো হেলদি। মানুষের স্বাস্থ্যসেবার জন্য যা যা দরকার তা সবই ছড়িয়ে আছে এই প্রকৃতির মাঝে। আর প্রাকৃতিক সেই উপাদান সংগ্রহ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ঔষধ এবং পণ্য তৈরি করে আসছে হামদর্দ ল্যাবরেটরি। 106 বছর ধরে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মানুষ, মানবতা ও হামদর্দ। হেলাল অ্যান্ড ব্রাদার্স, যারা তুলা থেকে সুতা, সেই সুতা রং করা, বোনা, কাপড় তৈরি, প্রসেসিং এবং সেলাইয়ের মাধ্যমে তৈরি করে আমানত শাহ লুঙ্গি। আরাম আয়েশের সঙ্গী আমানত শাহ লুঙ্গি। প্রস্তুতকারক ও পরিবেশক হেলাল অ্যান্ড ব্রাদার্স। জীবনের আজব রং বোঝা বড় দায়। পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি, চাল মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি, চাল মিষ্টি। বিডি ফুড, গুড ফুড। বন্ধু 3 দিন বন্ধু 3 দিন বন্ধু 3 দিন। নজর কাটতে প্রতি সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করুন প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যা গোড়ায় পৌঁছে চুলকে শুধু স্বাস্থ্যোজ্জ্বল মজবুতি করে না, আপনার চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় 3 গুণ। আর তাই আপনি থাকেন গর্জিয়াস সারাদিন। বন্ধু 3 দিন। সানগ্রুপ, আস্থাশীল ও সুষ্ঠু বিনিয়োগ এবং নিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার। সানগ্রুপে বিনিয়োগ করুন, লাভবান হন। তুমি এলে হয় সূর্যোদয়, জাগে প্রাণ জাগে হৃদয়। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরির নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন প্রাইভেট কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ অথবা নিশ্চিত ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে। ব্ল্যাক হর্স, সোর্স অফ পাওয়ার। জীবনের আজব রং বোঝা বড় দায়। পাপারা পাপারা পারা, কখনো প্রেমের রং, কখন বাজে দৃষ্টি, চাল মিষ্টি, কখনো বা ভেরি গুড, কখনো বা ভেরি ব্যাড। এই রোদ বৃষ্টি চাটনি, চাল মিষ্টি। বিডি ফুড, গুড ফুড। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। সানগ্রুপ, আস্থাশীল ও সুষ্ঠু বিনিয়োগ এবং নিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার। সানগ্রুপে বিনিয়োগ করুন, লাভবান হন। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। সুন্দর মাতৃভূমির প্রত্যয়ে রাজধানীর কোল ঘেঁষে নাগরিক সকল সুবিধা নিয়ে রিলায়েন্স গ্রিন টাউন প্রকল্পের 3 দিকে রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের অবস্থান। এছাড়াও উন্নত নির্মাণ সামগ্রী ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ রেখে সেরা লোকেশনে রিলায়েন্স নির্মাণ করছে আপনার স্বপ্নের বাড়ি। রিলায়েন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেড, নিরাপদ আবাসনের স্থপতি। প্রিয় দর্শক শ্রোতা, সবার উপরে দেশে আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমাদের সঙ্গেই আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি ব্যারিস্টার মইনুল হোসেন। আমরা তার সঙ্গে আবার
আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা বিরতির পরে আবার আপনার কাছে এলাম। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের আপনি উপদেষ্টা ছিলেন, কি প্রেক্ষাপটে আপনি তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার সময় তত্ত্বাবধায়ক সরকারের অত্যন্ত ভালো উপদেষ্টা প্রশ্ন হয়েছিলেন? করেছেন, অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন, এবং এটার ব্যাখ্যা আমি বারে বারে দিয়েছি এবং একটা ছোট্ট আকারে একটা বইও বের করে দিয়েছি আমি, যে আমি লিখেছি সেখানে গণতন্ত্র সাফল্য চেয়েছি আমি। দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু তখন কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনেই বাড়ি দৌড়দৌড়ি করেছে যে একটা সমঝোতায় আসেন, এবং একটা অচল অবস্থা দেখা যাচ্ছে, লোক মারা যাচ্ছে, ঢাকা শহরে একটা লোকরে হত্যা করা হলো, মানে ওই কর্মীরা। এবং আমি যতই তখন বেগম খালেদাকে বললাম যে দেখেন একটা সমঝোতায় আসতে হবে, একটা কিছু ছাড় দেন, আপনারা ছাড় দেন। যাই হোক, এরকম একটা ঘটনার ভিতরে হইলো। আমাকে কিন্তু তারাও অ্যাডভাইজার করতে চেয়েছিল, আমি হই নাই। কেন আমি কেন 3 মাসের জন্য আরেকজনের সরকার গঠন যাবো কেন? আচ্ছা, এখানে যখন আসলো তখন আমাকে ডাকা হলো এবং তারা সম্মান দেখেছে বলবো। আমি তাদেরকে এইভাবে বলেছি, দেখেন মাফ করেন, আমি অভিজ্ঞতা নাই, এটা জরুরি সরকার, এখানে যারা অভিজ্ঞ লোক তাদেরকে ডাকেন, আমি তো কোনো অভিজ্ঞতা নাই। আমাকে এভাবে বলেছি, মাফ করেন, আমি একটা সমর্থন করি গণতন্ত্র, আপনাদের গণতন্ত্র সেভ করার কথা বলছেন, এটাকে একটা সুন্দর দৃষ্টান্ত আমি মনে করি, যে আপনারা সামরিক বাহিনীর লোক হয়েও আপনারা সুযোগ থাকা সত্ত্বেও মার্শাল্লাহ দিচ্ছেন না, কিন্তু আমি পারতেছি না। তখন আমি বলবো যে মঈন সাহেব স্মার্ট লোক ভেবে আমাকে হ্যান্ডেল করেছে, আমি বলবো। আমার কাছে বেশ দেখেন, তখন কিন্তু অনেক প্রথম ছিল, অনেক অফিসার টফিসার সকলে ছিল, যখন আমার সাথে এই কথা বলতে উনি একা একা কথা বলছেন। তো তারপরে বলে দেখেন আপনি, তখন আমাকে বললো যে দেখেন, যদি আপনাদের মতো লোক না আসেন তাহলে কিন্তু ইয়াং যারা আছে দে আর ভেরি অ্যাংরি, তারা কিন্তু একটা কিছু করে ফেলবে, তখন চেইন অফ কমান্ড থাকুন, আপনি বুঝতে পারছেন। কিন্তু আমি চিন্তায় পড়লাম যে ঠিক আছে, তবুও আমি কিন্তু রাজি হই না। তখন আমাকে বললো যে ঠিক আছে, আপনি 48 আওয়ার সময় নেন, আপনি চিন্তা করেন, বাট আমি আবার ফোন করবো। উনি যদি বলতেন যে আপনি জানাই না আমাকে, তাহলে মনে হয় ফোনটা আর পাইতো না সে, বুঝতে পারছেন না? কারণ আমি সত্যি মনে করছি কঠিন সময় আমার অভিজ্ঞতা আমি কেন যাবো, আর কিছু না। এরপরে যখন দেখলাম যে এরপর ঠিকই সে ফোন করছে, এর ভিতরে জেনারেল মতিন সাহেব টাইপের সব সকল থেকে টেলিফোন করছে, সাহেব না বললেন না, না বললেন না, তো ঠিক আছে যাই। আচ্ছা, এখানে একটা কথাই বলি, আমি তখন দেখলাম যে সামরিক বাহিনীর এরা পাকিস্তানি আর্মি না, এরা আমাদের ছেলে, তারা যখন বলতে চাচ্ছে যে আমরা সামরিক শাসন দিতে চাই না, আর সামরিক শাসন দেওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ ছিল না, যে বলুক, কারণ তারা পলিটিক্যাল লিডাররা গভর্নমেন্ট ফর্ম করতে ফেল করে গেছে, প্রেসিডেন্টের কে রক্ষার জন্য স্পেশাল সামরিক বাহিনীর ব্যবস্থা করতে হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে তারা সাহায্য চাচ্ছে, মার্শাল ল না হোক, আর আমি গণতন্ত্রের কথা বলেছি, আমি মন্ত্রী মিনিস্টার না হইলে পরে আমি গণতন্ত্রের পক্ষে কাজ করব না, আমি তো সেই লোকরা, ঠিক আছে, ঝুঁকি আছে। এবং আপনি চিন্তা করে দেখেন, আমার কিন্তু বলা হয়েছে, মঈন সাহেব এখনো জীবিত আছে, আমার কিন্তু বলা হয়েছে যে যদি না আসেন তাকে একটা কিছু হয়ে যেতে পারে, অর্থাৎ কুক হয়ে যেতে পারে, এটা বলতেছে সে। অতএব আমি রিস্ক নিয়ে তখন গেছি, কি জন্য না, গণতন্ত্র রক্ষা করা যায়। আমাদের ছেলেপেলেরা যখন বলতেছে যে তারা সামরিক শাসন চায় না, উই মাস্ট হেল্প। অত এই প্রেক্ষাপটে আমি রাজি হয়েছি। আর একটা দৃষ্টান্ত আমাকে জীবনে, যা বললাম সরওয়ার্দী সাহেবের কথা, আপনার হয়তো মনে আছে, সরওয়ার্দী সাহেব কিন্তু বগুড়ার মোহাম্মদ আলীর ক্যাবিনেটে জয়েন করছিলেন। উনি একসময় পিএস ছিলেন না, তখন তাকে এই প্রশ্ন করা হলো, আপনি এখানে গেলেন কি করে, আপনার পিএস ছিল তার আন্ডারে। তখন বলো, আমার সঙ্গে যে প্রমিস করছে, ওই যে দেশ বড়, জাতি বড়, ব্যক্তি নয়, সে যখন আমাকে প্রমিস করতেছে এরা যে শাসনতন্ত্র দেবে এবং ইলেকশন দেবে, অন দিস কন্ডিশন আই মাস্ট কোঅপারেট। তো আমি সরওয়ার্দী সাহেবের কথাটা মনে রাখলাম, সেই হিসেবে তখন পিএসসির আন্ডারে করেছিল। আমি সবসময় ভালো দিক দেখতে চাই, সেই জন্য অনেকেই ভালোকে আবার খারাপও বলে। আমি শুধু ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই, মইনি আহমদ সম্পর্কে অনেকে তাকে খুবই ব্যর্থ মানুষ মনে করে, তো আপনি কিছুদিন তো দেখেছেন, আপনার মূল্যায়নটা কি? দেখেন, আমি সত্যি কথা বলতে কি, জেনারেল মাসুদ বা মঈন আমার সঙ্গে কিন্তু তারা, কারণ তাদের সঙ্গে আগে কোনোদিন আমার কোনো পরিচয় ছিল না, সত্যি বলতে কি। জেনারেল মঈনের সাথে কিছুই তো ছিল না, মাসুদ খুঁজে একবার একটা কুমিল্লা থাকতে একবার একটা অনুষ্ঠান, তখন দেখা হয়েছে তার সাথে। আমি কিন্তু তাদের অনেক বিরক্ত করেছি, কারণ আমার যে প্রধান উপদেশ, উনি অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, আর উনি কথা বলতেন না, কথা আনপ্লেজেন্ট কথা যাই হোক বলতে হইতো, এমনকি তাদের বাসায় গিয়ে অনেক সময় বিরক্ত করেছে জেনারেল মঈনকে। আমাকে কিন্তু, আমার কাছে মনে হয় নাই খুব একটা অ্যাম্বিশাস ছিল অন্য অর্থে। আমার মনে হয়েছে যে হয়তো তিনি চেয়েছিলেন যে যদি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আসে,
হয়তো তিনি প্রেসিডেন্সি হবার এটা চিন্তা হয়তো থাকতে পারে, কিন্তু আমি কিন্তু জানি তিনি বহুবার রাষ্ট্রপতি হওয়ার বা প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি তার ইচ্ছা ব্যক্ত করেছেন। আমি কিন্তু আপনি শোনার আগেই বললাম এই ব্যাপারে তিনি আমার সঙ্গেও কথা বলেছেন। দেখেন আমি তো এবং এটাই আমি বললাম, পরিষ্কার তাকে বলেছিলাম যে এটা একদম সোজা, যিনি প্রেসিডেন্ট আছে তিনি আপনাকে প্রেসিডেন্ট বলে দেবেন, হয়ে যাবে, অথবা যেভাবেই পারেন পার্লামেন্টে একটা সিট হলেও বেশি নিতে হবে। আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়নি, কিন্তু আমি যেটা বললাম যে ভালো যে আপনি এটা আমাকে সমর্থন করলেন। আমার এটা সন্দেহ হয়েছে যে তিনি রাষ্ট্রপতি হয়তো আশা করতেছেন, কিন্তু তিনি মার্শাল করবেন এটা আশা করেন। তবে একটা কথা আমি বলি, আমি তো 1 বছর ছিলাম, 1 বছর থাকার পরে আই বিকেম রেস্টলেস যে আমরা পলিটিক্যাল প্রসেসটা কি হবে, পলিটিক্যাল প্রসেসটা কি, এটা বই লিখে আমি বলে দিয়েছি, এত নতুন করে কিছু বলতেছি না। তখন আমি চিফ অ্যাডভাইজার, আমি আর একটু পিছনে যাব, আমাদের কিন্তু সময় খুব ঠিক কম আছে। হয়ে তো আসছে। যখন চিফ অ্যাডভাইজার আমি জিজ্ঞেস করলাম যে আমাদের একটা রোড ম্যাপটা কি ইলেকশন, তখন উনি বলেন যে হজের পরে আমরা বসবো, তখন আমাকে যেতে হলো। এই হলো অবস্থা, যাওয়া এবং আসা। আমরা একটু পিছনে যেতে চাই, আমাদের তো জীবন অনেক বড়, এখানে সময়টা খুব কম। পিছনে মানে আপনি 1975 সালে দেশের প্রচণ্ড ক্রাইসিস ছিল, যে যতই বলুক নানা সময় নানা ধরনের পদক্ষেপ নানা জনকে নিতে হয়, সময় পার হয়ে গেলে অনেকে অনেকভাবে সমালোচনা করে আলোচনা করে। 75 সালে যে অবস্থা ছিল, তার আগে নির্বাচিত এমপিদের ঈদের মাঠে গুলি করে মারা হয়েছে, রাস্তায় মারা হয়েছে। রাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনার জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন, পারেন নাই, সেই জন্য নানা কথা হচ্ছে, কিন্তু তবু তিনি চেষ্টা করেছেন। সেই সময় কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সাংবাদিকরা যেটাকে বাকশাল বলে আখ্যায়িত করেছে, এটা যখন গঠিত হয়, আপনি এবং জেনারেল ওসমানী সাহেব এবং নূরে আলম সিদ্দিকী, 3 জন আপনারা পদত্যাগ করেছিলেন। নূরে আলম সিদ্দিকী পদত্যাগ করতে পারে নাই, যাই হোক ইচ্ছা ছিল কিন্তু বেরিয়ে এসেছিলেন ইসের থেকে। তো আপনি এমপি হলেন কিভাবে এবং পদত্যাগ করলেন কি? দেখেন এটা ভালো প্রশ্ন। আর একটা প্রশ্ন, বঙ্গবন্ধুর সাথে আমার যে কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এসে যাব বিশ্ব ব্যাংকে যাব এরপরে। আমি কিন্তু আসলে বঙ্গবন্ধুর ইচ্ছায় এমপি হয়েছি। জি, আপনি একদিন আমাকে বলেছিলেন। বঙ্গবন্ধুই আমাকে বললেন যে তুই ইলেকশন কর। প্রথমবার আমি করতে পারলাম না, যেহেতু আব্বার একটা নীতি ছিল যে ইত্তেফাকের সম্পাদক তিনি দলীয় রাজনীতি করবেন না। আমি কাকাকে বললাম, কাকা আমার বাসায় আসছিলেন, কিন্তু কাকের বাসায় এসে বলে তোর ইলেকশন করতে হবে। আমি কাকা দেখেন আমি তো ইত্তেফাকের সম্পাদক আছি, এখন তো ইলেকশন করতে পারি, ইত্তেফাকে আমাকে এত দরকার। উনি ভাইস্তাদের বাড়ি যেতে কোনো দ্বিধা করতেন না, খুবই ভালো। মানিক ভাইয়ের বাসায় আসছে, আমার ভাইস্তার বাসায় আসে না, এসে কাকের বাসাটা আব্বার বাসায় ছিল। ঠিকই আছে। আচ্ছা, সেই বলছে যে উনি এসে এত সম্মান, উনি আমার ভাঙ্গা বাবর রোডে বাড়িতে এতটুকু বাড়িতে এত আদর করতেন যে তিনি নিজে বাসায় এসে আমাকে তোর করতে হবে ইলেকশন 70-তে। তাই আমি বললাম যে কাকা দেখেন আমি তো সম্পাদক থাকতে করতে পারি না, যেহেতু আব্বারই লেখা আছে যে সম্পাদক হিসেবে তুমি দলীয় রাজনীতি করবেন। উনি আওয়ামী লীগ থেকে রিজাইন করছিলেন। তো যাই হোক উনি বললেন, আমি 73-এ উনি বলেন যে কর, আমি করলাম। অর্থাৎ এই অবস্থায় করছি। এবং আমার মনে আছে এখন আমার ছোট্ট মেয়ে তখন একদম ছোট, তাকে নিয়ে তার বাসায় গেলাম, কারণ ওই যে বঙ্গবন্ধু 70-তে বলছিল যে তুই কর, আমি রাজি হতে পারলাম। গেছি বা চিন্তা করেন উনি নিজেই বলছেন তুই এবার ইলেকশন কর। এবং আমার মেয়েটিকে লম্বা, আপনার মতো তো বঙ্গবন্ধু লম্বা ছিলেন বেশ, তো কাঁধে উঠে তিনি হাঁটতেছেন লুঙ্গি পড়া, আর তুই কর ইলেকশন। তো যাই হোক উনি বললেন, আমি বললাম ইত্তেফাকের একজন লোক তখন ওখান থেকে হয়েছে, তা আমি কি করি ওখান থেকে, অন্য জায়গা থেকে দেন আমাকে। তো বলে মানিক ভাইয়ের কনস্টিটিউয়েন্সি এটা আমি ডিসাইড করবো কে হবে না হবে, তুই চিন্তা করিস না। এইভাবে যাকে আমি হয়েছি সেটা স্বীকার করি। কিন্তু পরবর্তী বললাম যে আমি মনে প্রাণে বিশ্বাস করছি যে বঙ্গবন্ধুর এটা ষড়যন্ত্র শিকার হয়েছে। আপনি পদত্যাগ করেছিলেন, এই বিষয়টা জানতে চাই। আপনার হাতে মনে আছে আমরা 95-96 সালের দিকে, 94-95 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতাম। আপনাকে একবার আমরা দাওয়াত করেছিলাম, আপনি গিয়েছিলেন, আপনার গাড়িতে ব্যারিস্টার ইশতিয়াক সাহেব গিয়েছিলেন, অসাধারণ একটি বক্তব্য দিয়েছিলেন। তাই পদত্যাগের কথাটা জানতে চাই। এটা বললাম যে পদত্যাগটা আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়েছে, কারণ বঙ্গবন্ধুর সাথে তাকে বিব্রত করা, আমাদের বিব্রত হবে আমি কিছু না। এবং বিশ্বাস করেন আমি একা একা রাস্তায় হাঁটছি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। সাচ এ লোনলি ডিসিশন। আম্মাকেও বলতে পারি না, আব্বা তো নাই, কাউকে বলতে পারি না। তো পরে আমি কিন্তু কোনো বিরক্ত দেখাইনি, সত্যি কথা বলতে কি কাকার কাছে একেবারে এখন চিঠি লিখলাম যে কাকা আমি এই রাজনীতি যা করছি আপনাদের মাধ্যমেই করেছি, আব্বা আপনি সরওয়ার্দী সাহেব, অতএব আমি এটা পারি না, অ্যাটলিস্ট মানিক মিয়া সেই বছর অ্যাটলিস্ট মানিক মিয়া ছেড়ে সেটা পারি না, আপনি বলবেন। বিশ্বাস করেন কাকা কিন্তু সেটা বুঝছে এবং
আওয়ামী লীগের তখনকার এমপিদের থেকে জিজ্ঞেস করে দেখবেন আমার সঙ্গে কিন্তু তার সম্পর্ক একটু খারাপ হয় নাই। না, সেটা তো আমরা পরে বাকশাল দেখেছি। দেখছেন আমাকে, পরে আমরা দেখেছি। অতএব সেই দিক থেকে হি ওয়াজ এ গ্রেট ম্যান, অত্যন্ত বড় মাপের। সে বলছে যে হিরো এটা পারে না। আমি যখন বললাম যে মানিক মিয়া চেষ্টাই পারে না, আর কিছু বলে, কিন্তু আমি কিন্তু তার সঙ্গে তারপর দেখা করছি, কথাবার্তা বলছি, এবং আগের মতো সম্পর্ক। আমরা এখন একটু বর্তমানে আসি। আসেন, আসেন। বাংলাদেশে খুবই আলোচনা পদ্মা সেতু নিয়ে, এবং দক্ষিণবঙ্গের মানুষের বা খুলনা পোর্টের জন্য পদ্মা সেতুটা খুবই জরুরি প্রয়োজন। এবং এক সময় আমাদের দেশের বহু মানুষ আশা করেছিল যে পদ্মা সেতু হয়ে যাবে, কিন্তু ইদানিং সবাই আশা হতো যে পদ্মা সেতু হওয়া দূরের ব্যাপার, সে দিল্লি বহু দূরাস্তের মতো। কিন্তু একটা বিরাট জটিলতা দেখা যাচ্ছে। বিশ্বব্যাংক আমাদের দুর্নীতি নিয়ে কথা বলছেন, এবং আমরা এখন বিশ্বব্যাংককে দুর্নীতিবাজ বলছি, এবং তার অডিট রিপোর্ট পর্যন্ত আমরা চাচ্ছি। এই অবস্থায় আপনি আমি খুশি যে এই প্রশ্নটা করেছেন, কারণ এই নিয়ে আমরাও চিন্তা করি। এই পদ্মা ব্রিজের পিছনে কিন্তু অনেক লোকের বহুদিন থেকে চেষ্টা, মানে 2004 সাল থেকেই এইটা চিন্তা ভাবনা প্রচেষ্টা চলছে এবং প্ল্যান সবকিছু হয়েছে। দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক তো শুধু একটা ব্যাংক না, এর পিছনে যারা ডোনার্স তারা সব বিগ কান্ট্রিজ লোক, এবং তাদের একটা জবাবদিহিতাও আছে। ওয়ার্ল্ড ব্যাংক অন্য কি হয়েছে না হয়েছে আমি জানি না, সবকিছু বলতে হবে। শেষে যেটা স্টেটমেন্ট দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে, সেই স্টেটমেন্টটা কাগজে ছাপা হয়েছে। সেখানে দেখবেন তারা নিজেরাই বলতেছে যে আমরা জানি যে এই পদ্মা ব্রিজটা এই জাতির, এই দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, এবং এটা আমরা চাই। এবং তারা কিন্তু কিছুটা পরিবর্তন করেছে প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের। তারা বলছে যে আমরা এখন একটা অল্টারনেটিভ তোমাদের সাজেশন করছি, যে আমরা টার্ন কি ভিত্তিতে দেব, অর্থাৎ আমরা এটা তৈরি করে তোমাদেরকে দেব, একটা এক্সপার্ট কমিটি থাকবে, সেই কমিটি তত্ত্বাবধান করবে, ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপার্ট কমিটি দেখবে, আমরা তোমার বিল্ডিংটা করে ব্রিজটা করে দিয়ে দেবো। আচ্ছা, এই স্টেটমেন্টেই তারা বলেছে যে দেখো আমাদের একটা জবাবদিহিতা আছে, যাদের টাকা নেব তাদেরকে জবাবদিহিতা আছে, একটা দুর্নীতি সম্বন্ধে আমাদের কাছে কিছু তথ্য আছে, এবং এই ব্যাপারে কানাডায় বিচারও হইতেছে, তোমরা একটা তদন্ত করো। এবং তদন্ত করার কথাটা কি বলেছে, আমাদের দেশে হবে, বাংলাদেশে তদন্ত হবে, দুর্নীতি দমন কমিশনের অধীনে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে দাও, তোমরা তদন্তটা করো, এবং যাদের নাম আমাদের কাছে আছে এবং তোমাদের কাছে দেওয়া হয়েছে তাদেরকে ছুটি দিয়ে দাও। হ্যাঁ, এটা একটা বিব্রতকর ব্যাপার, আমি অস্বীকার করি না যে এটা করা, কিন্তু আজকে দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাদের রেকর্ডের নাম এসে গেছে দুর্নীতির, এই রেকর্ডের নামটা কিন্তু থাকাটা খুব খারাপ দেশের জন্য। এই তদন্তটা করলে আমরা এই দুর্নীতির অভিযোগের নামটা মুছে ফেলতে পারতাম, এবং আমরা তখন অহংকার করে বলতে পারতাম যে তোমরা যে মিথ্যা কথাগুলো বলেছো, আমাদের ছোট করেছো, তার জন্য তখন আমরা অনেক রাগ ক্ষোভ প্রকাশ করতে পারতাম। কিন্তু যদি এই কথা বলে যে দেখেন এই তদন্তের ব্যাপারে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ যা আছে, কানাডায় একটা কেস পর্যন্ত চলতেছে এই ব্যাপার নিয়ে, তারা বলে নাই যে এখানে দেখেন, আমি আগেই বলছি প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলে নাই যে আমার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, টাকা তো ফান্ড তো রিলিজ হয় নাই। তারা বলেছে এই প্ল্যানটা করার ব্যাপারে নিয়ে দুর্নীতির একটা স্কিম হয়েছে, তাদের শব্দটা ব্যবহার করে স্কিম, অর্থাৎ দুর্নীতির ষড়যন্ত্র বা প্ল্যান। এই প্ল্যানটার সম্বন্ধে তারা 3টা পয়েন্ট দিয়ে বলেছে তোমরা এটা করো, আমরা এইটা ব্রিজটা করে তোমাকে টার্ন কি ভিত্তিতে দিয়ে দেবো। এই আমার প্রশ্ন হলো যে এই প্রস্তাব আমরা স্বীকার করলাম, একটু গভর্নমেন্টের জন্য বিব্রতকর হচ্ছে ঠিকই, যে আমি আমার লোকে তাদের কথা মতো সাসপেন্ড করবো বা করবো, যে কোনো তদন্তের সময় তো সাসপেন্ড করতেই হয় বা ওএসডি করা একটা কিছু করতে হয়, সে ব্যাপারে নিয়ে আলোচনা করতে পারতো। সেখানে তো গালাগালির কোনো প্রশ্ন আসে না যে ভাই দেখো আমরা এইগুলো করলে আমাদের কি সুবিধা আছে। কিন্তু আমি তো মনে করি ওয়ার্ল্ড ব্যাংক ইজ নট সাচ এন স্মল অ্যাফেয়ার যে তাদের বইতে কি থাকলো কি না থাকলো ইট ডাজন্ট ম্যাটার। আমি মনে করি তদন্তটা আমাদের দেশে যখন করতে বলেছে, আমরা করে আমাদের এই যে দুর্নীতির অভিযোগটা মিথ্যা এটা প্রমাণ করতে পারলে আমার জন্য গর্বের ব্যাপার হতো। সেই সুযোগটা আমরা নিলাম না কেন, ব্রিজটাও পেতাম আমরা। এবং আমি এখনো মনে করি যে যেটা হচ্ছে এক সেকেন্ড এই ব্রিজটার ব্যাপারটা সত্যি কথা বলতে খুব কষ্ট লাগে যে এমন মানে চাইল্ডিশ ওয়েতে হ্যান্ডেল করা হয়েছে, এত অযোগ্যভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা লজ্জার কথা। মহিষের মতো যোগ্য লোক আছেন ওখানে, কিন্তু তার বয়সের কারণে সে মানে পারতেছে না। এইটা একটু ডিপ্লোম্যাটিক্যালি বুদ্ধিমানের মতো হ্যান্ডেল করলে, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক নিজেই বলতেছে যে এই প্রজেক্টটা যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বুঝি সেটা, উই ওয়ান্ট টু হ্যাভ ইট, আমরা টার্ন কি ভিত্তিতে দিয়ে দেবো তোমাদেরকে, তারপরেও আমরা গালিগালাজ করতেছি। আমিও আপনাকে এই কথাটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাদের যোগ্য লোক আছে কিনা তাদের সঙ্গে এটা নিয়ে দেন দরবার করার। তো আপনি এই কথাটা বলছেন, যথার্থই বলেছেন।
আপনার কি নিশ্চয়ই আছে, মনে আমরা হয় আমাদের এত অশিক্ষিত না আমরা। আমাদের এই এখনো যে ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে যে ক্রাইসিস হয়েছে পদ্মা সেতুর ব্যাপারে, আমাদের দেশে কি এর চাইতো, সরকার নিয়ে কথা না, এটা তো আলাদাভাবে একটা কথাটা negotiation করা। সরকারের সঙ্গে হতে হবে। হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করি সরকারের এখানে দায়িত্ব দিতে হবে, সরকারের পক্ষেই কথা বলতে হবে, সরকারের হয়ে কথা বলতে হবে, প্রাইম মিনিস্টারের পক্ষ থেকেই কথা বলতে হবে, এটা সরকার পর্যায়ে হবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যে এই পদ্মা ব্রিজ এখনো পাওয়া সম্ভব। ওয়ার্ল্ড ব্যাংকের যথেষ্ট সিম্পেথি আছে বাংলাদেশের প্রতি, কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্যাংকে যেভাবে গালিগালাজ দিয়ে খেপাচ্ছি, এর পিছনে একটা দূরভিসন্ধি আছে, এবং এটা বাংলাদেশকে আইসোলেট করা। এবং ওয়ার্ল্ড ব্যাংকের তো প্রজেক্ট একটা না, আরো অনেক প্রজেক্ট আছে। আর যাই বলেন, এই যে মনে করেন জাপান, এই প্রজেক্টের জন্য কার কাছে আমরা টাকা ছিলাম? জাপান থেকে, জাইকা থেকে চেয়েছি, ইসলামিক ব্যাংক থেকে নিয়েছি, দুবাই আবুধাবি থেকে নিয়েছি। অতএব বিভিন্ন কান্ট্রি এখানে ইনভলভ। তাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা দায়বদ্ধতা আছে না তাদের কাছে, তোমরা দুর্নীতির এরা সবাই তো আবার ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাংকের এরাই তো টাকাটা দিচ্ছে, এই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এই সমস্ত নেগোশিয়েট করে টাকা নিচ্ছে। তো একটা তাদের কাছে জবাব দিতে আছে না, তোমরা শুনলা যে দুর্নীতি হয়েছে, তোমরা এটা কি করছো? এবং তারা যেটা করছে, বাংলাদেশে অত্যন্ত নতজানু হয়ে, আমি মনে করি অত্যন্ত ভদ্রভাবে তারা বলেছে, মামলা মোকদ্দমা করতে বলে নাই, তুমি একটা কমিটি করে তদন্ত করে, এবং তোমার দেশের দুর্নীতি দমন কমিশন আন্ডার করো, বাট ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট। এবং আমি একটা কমিটি করে দেবো, ইন্টারন্যাশনালি যারা এক্সপার্টস তারা তত্ত্বাবধায়ক করবে, আমি তোমার ব্রিজটা করে দিয়ে দেবো। এইটা কেন আমরা মানতেছি না, এর উত্তর আপনি কেউ, আমি বলবো যে আপনি খোঁজেন। জনাব মইনুল হোসেন, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। না, আর কিছু না। আমি বলবো যে আমি সংবাদপত্র মিডিয়া ফ্রিডমে বিশ্বাস করি, যে দিগন্ত টেলিভিশন খুব ভালো করতেছে, সকলের মতামত দিচ্ছে, এটা সুখের কথা আমার জন্য। ভিন্ন মতামত থাকতে হয়। আমি মনে করি যে ইংরেজিতে একটা কথা আছে যে বুদ্ধিমান শত্রু ভালো, বুদ্ধিহীন বন্ধুর চাইতে। অর্থাৎ আমি মনে করি একটা সরকারের যারা সমালোচনা করে তাদের সরকারের শত্রু, এটা ঠিক না, বরঞ্চ তারা সরকার যাতে সঠিক পথে থাকে সেই ব্যাপারে সাহায্য করতেছে। অতএব সমালোচনা করাটা, ভিন্ন মত থাকাটা, এটা ভালো। এবং আবার আমি ওই থিমে যাব, যদি আমরা দেশটাকে সবচেয়ে বড় হিসেবে বড় স্থান দিতে পারি, তাহলে এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে আমরা সম্পর্ক তিক্ততা করবো না, আমি এটা বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছিলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আবার হয়তো আপনাকে আবার আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে পাবো। নিশ্চয়ই আপনি ডাকলে নিশ্চয়ই আসবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে, একজন বিখ্যাত পিতার সন্তান, নিজেও বিখ্যাত হয়েছেন। আমার মনে হয় পদ্মা সেতু এবং বিশ্ব ব্যাংক সম্পর্কে যারা মইনুল হোসেন যে মতামত ব্যক্ত করলেন, আমাদের সরকার নিশ্চয়ই এটা দেখতে পাবেন, শুনতে পাবেন, এবং এই বক্তব্যের উপরে তাদের যদি কোনো কিছু ভাবার থাকে, আমি আশা করব তারা এটা নিয়ে ভাববেন। দর্শক শ্রোতা, আমরা প্রতি শনিবার 11:15 এই অনুষ্ঠানে হাজির হই, এবং এই অনুষ্ঠান পুনঃপ্রচার হয় পরদিন সকাল 9:05। পদ্মা সেতু নিয়ে আমরা আজকে যেখানে আছি, নিশ্চয়ই আমরা নিজেদের অর্থে একটা পদ্মা সেতু কেন, আরও একটা, দুটা, তিনটে, পাঁচটা পদ্মা সেতু হয়তো করতে পারি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করি। বিশ্ব ব্যাংকের সাথে অযথা গায়ে পাড়া দিয়ে অথবা পায়ে পাড়া দিয়ে বিবাদ করার চাইতে বুদ্ধিমানের মতো তাদের সঙ্গে ব্যবহার করাই আমাদের মনে হয় উচিত কাজ হবে। আর মইনুল হোসেন অবশ্যই সত্য কথা বলেছেন যে বিশ্ব ব্যাংকের সাথে দেন দরবার করবার মতো উপযুক্ত মানুষের অভাব আমাদের বাংলাদেশে নেই। আশা করব সরকার এই বিষয়ে দৃষ্টি দেবেন। আবার শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত আপনাদেরকে সহি সালামতে নিরাপদে রাখবেন। খোদা হাফেজ।